প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অংশীদারি ফার্মের কর নির্ধারণ অধ্যায়ের ট্যাক্সেশন অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের কর বিধির একটা অংশীদারি ফার্মের কর নির্ধারণ অধ্যায়ের আমরা একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো এই অধ্যায়ের অঙ্কটা কিছুটা একটু কঠিন। তো এটা হলো অধ্যায় নম্বর 12। কেমন? অধ্যায় 12। তো আমি যে প্রশ্নটি সমাধান করব সে প্রশ্নটি হলো যে কমার্স পাবলিকেশনের পৃষ্ঠা 732-এ সমস্যা 25। এটা অসংখ্যবার বিভিন্ন সালে প্রশ্নটা আসছে। তো তোমরা বোঝার চেষ্টা করবা কিভাবে আমি সমাধান করি। কেমন? তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে বলা আছে আজাদ, নুরুল ও এবিসি এন্টারপ্রাইজ দুজন অংশীদার। তোমরা জানো অংশীদারি ব্যবসায়ের অংশীদার দুই বা ততোধিক থাকতে পারে। তো সেখানে এই প্রশ্নের কর বা অন্যান্য সামগ্রিক বিষয়টা কিভাবে আলোচনা আমরা সমাধান করব। দেখো এখানে প্রশ্নটির মধ্যে দেওয়া আছে মোট লাভ। দেখো এখানে দেওয়া আছে এই যে প্রশ্নের মধ্যে মোট লাভ, তারপরে দেওয়া আছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এরপর ব্যাংক সুদ এবং লভ্যাংশ। তাহলে ব্যাংক সুদ, তারপরে হলো লভ্যাংশ। আরেকটি দেওয়া আছে ভাড়া খাতে আয়। দেখো লেখা আছে নিট শব্দটা বলা আছে। এখন এখানে যে অ্যামাউন্ট গুলো দেওয়া আছে 36 লক্ষ, 22,000 এবং 10,000, 47,000, 1,65,000। দেখো এই অ্যামাউন্ট গুলা আয়ের খাতে দেওয়া আছে কার? এবিসি এন্টারপ্রাইজের। কেমন? এইগুলা হলো তাদের আয়। এই এবিসি এন্টারপ্রাইজের এই যে আয় আছে, এবং প্রশ্নের মধ্যে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো যে মূল প্রশ্নে তোমরা যখন পাবা সেখানে আরেকটা জিনিস এখানে দেওয়া আছে। দেখো সেটা হলো নিট মুনাফা। কেমন? নিট মুনাফা দেওয়া আছে 8,42,000 টাকা। এর মানে হলো যে তাহলে মোট এবিসি এন্টারপ্রাইজের তারা কত লক্ষ ইনকাম করলো? তাদের ইনকাম হলো 38,44,000 টাকা। 38,44,000 টাকা। দেখো এবিসি এন্টারপ্রাইজ অংশীদারি যে ফার্মটা, সেখানকার সিস্টেম হলো তারা যে আয়টা করবে, দেখো তারা এখানে মোট লাভ, বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, তারপরে লভ্যাংশ, ভাড়া খাতে আয় দেওয়া আছে। এই আয়ের মধ্যে দুই ধরনের আয় আছে। কেমন? একটা আয় হলো কারবারি আয়, আর একটা আয় হলো অকারবারি আয়। দেখো এই আয়গুলা, দেখো এখানে যে আয়গুলা দেওয়া আছে এই আয়গুলা সম্পূর্ণ হলো অকারবারি আয়। কেমন? অকারবারি আয়। আর এখানে যে মোট লাভটা দেওয়া আছে সেটা হলো কারবারি আয়। কেমন? তাহলে এবিসি এন্টারপ্রাইজ কারবারি এবং অকারবারি মিলিয়ে তাদের মোট লাভ হলো 38,44,000 টাকা। এটা হলো তাদের আয়। এর মধ্যে এবিসি এন্টারপ্রাইজ বিভিন্ন ধরনের খরচ করে তারা তাদের এই 2024-25 আয় বর্ষে তাদের নিট মুনাফা নির্ধারণ করেছে কত? 8,42,000। ধরো এইটা ধরো 44। এটা আমি অঙ্কটা এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখানে বিভিন্ন ধরনের খরচ দিছে, অনেক খরচ। কেমন? এই খরচগুলা দিয়ে এবিসি এন্টারপ্রাইজ তারা বলেছে যে তাদের এই যে আয়টা হলো কারবারি অকারবারি মিলিয়ে এই আয়ের মধ্যে তাদের নিট মুনাফা হলো কত? 8,42,000। আমরা জানি যে নিট মুনাফার উপরেই যে আমরা করটা নির্ধারণ হয়। কেমন? কর নির্ধারণ হয়। এখন এই যে 8,42,000 টাকার উপর আমরা কর নির্ধারণ করব, গভর্নমেন্টকে কর দিব, সেক্ষেত্রে অথরিটি দেখবে যে তুমি এই যে তোমার আয় হলো, কেমন কারবারি অকারবারি মিলিয়ে এই আয়ের মধ্যে তোমার এমন কোনো এই ব্যয় আছে কিনা যে ব্যয়গুলা
আসলে তুমি অতিরঞ্জিত হিসেবে দেখিয়েছো, মানে কিছু ব্যয় আছে যে ব্যয়গুলো হওয়ার কথা না, মানে এখান থেকে বাদ যাবে না, আয় কমবে না, এমন আয়ও তুমি এখানে দেখিয়েছো যে আয় দেখানোর কারণে তোমার নিট মুনাফাটা কমে গেছে। অর্থাৎ এখানে অনেক খরচ, এখানে অনেক খরচ আছে যা কর আইনে খরচ নয়। কেমন? তার মানে এখানে তুমি খরচ দেখিয়েছো, দেখিয়ে কর আইনে যেটা খরচ না, এখান থেকে এই টাকাটার থেকে তুমি এখানে এমন কিছু খরচ দেখিয়েছো যেই খরচগুলা দেখানোর কারণে তোমার নিট মুনাফা হয়েছে কত? 8,42,000। এখন এই খরচগুলো যদি তুমি এখানে না দেখাতা তাহলে তোমার নিট লাভটা আরো কি হতো? বেড়ে যেত। এই জন্য যখন অথরিটি দেখবে যে তুমি তো খরচ বেশি দেখিয়ে তুমি নিট মুনাফা কমিয়েছো, তাই অথরিটি যে কাজটা করবে, দেখো তারা এখানে তোমার এই আয়টা কোন কোন খরচ তোমার খরচ না, তুমি খরচ হিসেবে দেখিয়েছো, ওই ধরনের খরচগুলা এখানে আমরা যোগ করব। যেমন আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো নিট মুনাফা, নিট মুনাফা 8 লক্ষ দেওয়া আছে। নিট মুনাফা হলো প্রশ্নে 8,42,000। কেমন? এই 8,42,000 টাকা দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা যোগ করব অননুমোদন, অননুমোদন যোগ্য খরচ, মানে এমন এমন খরচ অননুমোদন যোগ্য, অনুমোদন যোগ্য না। অননুমোদন যোগ্য মানে হলো যে তুমি খরচ হিসেবে দেখিয়েছ কিন্তু আসলে এটা খরচ না, এটা তোমার কাছে খরচ কিন্তু অথরিটির কাছে এটা আইনে, ট্যাক্সের আইনে খরচ না। তো এর মধ্যে আমরা প্রশ্নের মধ্যে দেখো প্রথম যেটা দেওয়া আছে বেতন, 1 নম্বরে বেতন দেওয়া আছে। আমরা যদি বেতন হলো লিগ্যাল খরচ, মানে এখানে ওই খরচগুলোই আসবে যে খরচগুলো আসলে আইনে খরচ হিসাবে, এই আইনে অংশীদারি ফার্মের কর নির্ধারণ আইনে খরচ নয়, ওই খরচগুলো আমাদের আসবে যেগুলো সত্যিকারই খরচ। যেমন এখানে আছে বেতন, বেতন এখানে আসবে না, কারণ ব্যবসা পরিচালনা করতে বেতনের প্রয়োজন হয়। ভাড়া আসবে না, অবচয় আসবে না, বিজ্ঞাপন আসবে না, সাধারণ খরচ আসবে না, বিক্রয় খরচ আসবে না। তাহলে কি আসবে? এখানে একটা আছে কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি। তাহলে আমাদের এখানে কুঋণ সঞ্চিতি দেওয়া আছে কত? 35,000 টাকা। কেমন? এই 35,000 টাকা কুঋণ সঞ্চিতি। এখন কুঋণ সঞ্চিতি এখানে কেন আসবে? কুঋণ সঞ্চিতি হলো যে প্রতিষ্ঠান লাভের টাকার থেকে কুঋণ সঞ্চিতি হিসাবে অগ্রিম তার সেফটির জন্য সে টাকা রাখে, তাহলে তার লাভের টাকা কমে যায় না, যেই জন্য সে এটা এখানে লিখবে, ওইটা সে অনুমোদন করবে না, এই জন্য এটার সাথে এটা যোগ হবে। আমি এখানে যাই লিখবো যোগ হবে, কারণ তুমি এগুলা দেখানোর কারণে তোমার খরচ বৃদ্ধি পেল এবং ব্যয় কমে গেল, এই জন্য আমি এই খরচগুলো আবার এখানে যোগ করব। ওকে, এরপরে দেখো আছে আরেকটা কথা, এখানে এই অংশীদারি ফার্মের কর নির্ধারণে অংশীদাররা যদি কোনো বেতন নেয়, মূলধনের সুদ নেয়, কমিশন নেয়, এগুলো আসবে না। তাহলে অংশীদার, হ্যাঁ অংশীদার মূলধনের সুদ, দুইজন অংশীদার এখানে মূলধনের সুদ দেওয়া আছে, তারা হলো 1,35,000। আমি একবারে লিখে দিলাম, দুইজনেরই 1,35,000। ওকে, এরপরে দেখো প্রশ্নে আছে বেতন, তাহলে আমরা এখানে লিখবো অংশীদার বেতন, অংশীদারদের বেতন, সেটা হলো মোট দেওয়া আছে, দেখো এখানে যে 1,95,000 টাকা। আচ্ছা, এবার আসো কমিশন। কমিশন হলো যে কার কমিশন? নুরুলের কমিশন। আচ্ছা, তাহলে নুরুলের কমিশন সেটা দেওয়া আছে তোমার 45,000 টাকা, 1,35,000 টাকা। এই খরচগুলো, অর্থাৎ লক্ষ্য করো এখানে আমি যে খরচগুলো লিখেছি এগুলো হলো অংশীদাররা তাদের মূলধনের সুদ, তারা যদি প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলন করে, তারা যদি প্রতিষ্ঠান থেকে কমিশন নেয়, এই খরচগুলা অননুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে। কেন? কারণ এই খরচগুলো এগুলো প্রতিষ্ঠান
তুলে নিচ্ছে, যে কারণে অংশীদারদের প্রতিষ্ঠানের মুনাফা কমে গেছে, গভর্নমেন্ট ট্যাক্স কম পাবে, তাই এগুলাকে আবার আমাকে যোগ করতে হবে। আচ্ছা গেল। এরপরে আপাতত এখানে আর কোনো এন্ট্রি নেই, দেখো এখানে বাকি সব দেওয়া আছে। তার মানে এমন খরচ এখানে আসবে যেই খরচগুলা সত্যিকার অর্থে খরচ নয়, কিন্তু অংশীদার এবিসি এন্টারপ্রাইজ এই খরচগুলাকে সে খরচ হিসাবে দেখিয়ে দেখিয়ে নিট মুনাফা কমিয়েছিল। তা তা সেজন্য এগুলা এখানে আসে যোগ হবে। তাহলে মোট হলো যে 13 লক্ষ। এই যে তাহলে আমাদের এখানে মোট হলো 5 লক্ষ, কেমন? তাহলে 5 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে 13,42,000। আচ্ছা দেখো, তুমি তুমি তোমার প্রতিষ্ঠানের আয় দেখিয়েছো 8,42,000, কিন্তু এই খরচগুলা আইনের ভাষায় এগুলা খরচ না। সেই জন্য তুমি আবার নিট মুনাফার সাথে সেটা যোগ করার কারণে তোমার এখানে বেড়ে গেল কত? নিট মুনাফা বেড়ে গেল 13,42,000। ওকে, এবার আসো এই যে টাকাটা, এই যে 8,42,000 টাকা, এই টাকাটার মধ্যে কারবারি অকারবারি দুই ধরনের আয় আছে। কেমনে? এই যে টাকাটা দেখো, এই টাকাটার থেকেই তো সে নিট মুনাফা দেখিয়েছে। তাহলে এই টাকাটার মধ্যে কারবারি অকারবারি দুটেই আছে, কেমন? আমরা আবার এই টাকাটার মধ্যেও কারবারি অকারবারি দুটোই আছে। ওকে, যেহেতু এই টাকাটার মধ্যে কারবারি এবং অকারবারি, দেখো এই হলো কারবারি, আরেকটা হলো অকারবারি, দুটোই আছে। আমাকে এখন যেহেতু ট্যাক্স আমি দিতে হবে আলাদা আলাদা করে, সো আমাকে এখন কারবারি আয়টা প্রথমে বের করতে হবে। যে জন্য আমি যেটা করব, বাদ অকারবারি অকারবারি আয়। এখানে অকারবারি আয় কোনটা? এখানে আমি একটু যদি লিখেছিলাম অকারবারি আয়ের মধ্যে এখানে আছে যে মোট লাভ। মনে রাখবা প্রশ্নের মধ্যে যে মোট মুনাফা দেওয়া আছে, এই মোট যে লাভ দেওয়া আছে এটা কিন্তু একটা কারবারি আয়। কারবারি আয় মানে কি? কারবারি আয় মানে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে আয়টা গঠিত হয় সেটাকে আমরা নর্মালি কারবারি আয় বলি। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়, ব্যবসা পরিচালনার মাধ্যমে যে আয়টা, সেটা হলো কারবারি আয়। এখন আমার যেহেতু এই কারবারি অকারবারি মিলিয়ে নিট লাভ, তাহলে এখান থেকে আমরা অকারবারি গুলা বাদ দিব, দিলে আমাদের কারবারিটা বেরিয়ে যাবে। তাহলে অকারবারি আছে, দেখো এখানে লভ্যাংশ, লভ্যাংশ আছে, তারপরে আছে লভ্যাংশ আছে 47,000, তারপরে দেওয়া আছে ব্যাংক সুদ, ব্যাংক সুদ 10,000, বাণিজ্যিক সিকিউরিটির সুদ 22,000, বাণিজ্যিক সিকিউরিটির সুদ 22,000, ভাড়া হতে আয়, কেমন? ভাড়া হতে আয় দেখো এখানে দেওয়া আছে 1,65,000। তাহলে 1,65,000 এই আয়গুলা, এগুলো হলো অকারবারি আয়। এখন এই টাকাটার থেকে যদি আমি অকারবারি গুলা বাদ দিয়ে দেই তাহলে আমার এখানে যেই অ্যামাউন্টটা বের হবে, দেখো এখানে আছে 2,44,000, কেমন? 2,44,000। এই 2,44,000 বাদ দিলে আমার এখানে বের হবে 10,98,000। 10,98,000 এই অ্যামাউন্টটা হলো কারবারি আয়, কেমন? এটাকে আমরা তাহলে কি বলবো? এটাকে বলবো কারবারি আয়। তাহলে আমরা বুঝলাম এটা অকারবারি, এটা কারবারি। তাহলে 10,98,000 টাকা হয়ে গেল কারবারি। আচ্ছা, এখন আমার প্রশ্নে ট্যাক্স দিতে হলে আমাকে মোট আয় নির্ণয় করতে হবে। মোট আয় নির্ণয় করার জন্য যেহেতু আমি এখানে কারবারি অকারবারি দুটোই আলাদা, কেমন? আমি কারবারি অকারবারির থেকে কারবারি আয়টা, যেমন এখানে আমরা লিখবো এই যে ব্যবসা ব্যবসা অথবা কারবারি আয়, এটা। তাহলে এইখান থেকে যদি আমরা অকারবারি সরিয়ে ফেলি, তাহলে আমাদের এখানে যেটা বের হবে সেটা হলো কারবারি আয়। এটা হলো কারবারি আয়, কেমন? বের। এখন আমার মোট আয় প্রয়োজন, কেন? আমি যদি কর নির্ধারণ করতে চাই তাহলে আমাকে মোট আয় নির্ণয় করতে হবে, যে জন্য আমাকে আবার এগুলা যোগ করতে হবে। তাহলে যোগ যোগ হলো অকারবারি
আয়, এই অকারবারি আয়গুলাকে আমি আবার যোগ করব। তাহলে যোগটা কেন করছি আমি? প্রথমে আমি এখান থেকে বাদ দিলাম কারবারি বা ব্যবসাগত আয় নির্ণয়ের জন্য, ঠিক আছে, এই যে এটা আমি বাদ দিলাম। হ্যাঁ, এখন এখান থেকে আমি পেয়ে গেলাম কি, ব্যবসা বা কারবারি আয়। তাহলে ব্যবসা বা কারবারি আয়, এই যে আমরা এটা পেয়ে গেলাম, ব্যবসা খাতে আয়। এখন আমার মোট আয় প্রয়োজন, তো মোট আয় নির্ণয় করতে হলে তো আমার কারবারি অকারবারি দুটোই লাগবে, যে জন্য আমি অকারবারি গুলো আবার যোগ করবো। এখন এখানে প্রশ্ন হলো, অকারবারি আমি যখন যোগ করব তখন আমাকে এখানে খেয়াল রাখতে হবে এগুলোর সাথে উৎসকর আছে, এই উৎসকর গুলা যেটাকে আমরা ন্যূনতম কর বলি, এই উৎসকর গুলো আমরা এখানে অ্যাড করব, কেমন, যুক্ত করব। তাহলে এখানে দেখো লভ্যাংশ, এই যে 47,000 ভাগ 0.10, আমরা জানি যে এখানে আছে যে, দেখো তাহলে আমরা একটু এদিকে লিখি, লভ্যাংশ 47,000.10। আমরা জানি যে ব্যক্তি পর্যায়ে লভ্যাংশ হলো 10%, আর যদি কোম্পানি হয় তাহলে লভ্যাংশের পরিমাণ 20%। তারপরে আছে ব্যাংক সুদ, দেখো আছে 10,000.10। ওকে, এরপরে বাণিজ্যিক সিকিউরিটির সুদ, এটা 22,000 ভাগ 0.95। আচ্ছা, এরপরে হলো ভাড়া হতে আয়, এটাকে আমরা মোটাঙ্কিত করব না, এটাকে আমরা সরাসরি এখানে 1,65,000 আমরা এখানে লিখে ফেলবো। ওকে, এবার আসো খেয়াল করো, তাহলে আমরা যদি এটাকে মোটাঙ্কিত করি, মোটাঙ্কিত করলে এগুলা কত আসবে দেখো একটা একটা করে। এটা হলো 52,222, কেমন। তারপর একটা আসবে 11,111, আর বাণিজ্যিক সিকিউরিটি হবে, এখানে দেওয়া আছে দেখো বাণিজ্যিক সিকিউরিটি, দেখো এখানে আমরা বাণিজ্যিক সিকিউরিটিটাকে মোটাঙ্কিত করব, কেমন। সেটা হলো যে 22,000, ঠিক আছে, এটা হলো 23,158, তাহলে হবে 23,158, ঠিক আছে। তো এখন আমরা সবগুলা যোগ করব, যোগ করলে আমাদের এখানে 52,222, তারপরে 11,111, 1,65,000। দেখো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 2,51,491, তাহলে পেয়ে গেলাম 2,51,491। তাহলে আমরা মোট আয়টা বের করবো, তাহলে মোট আয়, কেমন, তাহলে আমরা মোট আয় পেয়ে গেলাম। তাহলে মোট আয় হবে কত, দেখো এখানে মোট আয় হবে 10,98,000, কেমন। তাহলে আমরা পেয়ে গেলাম 13,49,000, এই যে দেখো 13,49,491। ওকে, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো, এই যে আমরা পুরো অঙ্কটা যে আমরা এখানে করলাম, খেয়াল করো, তাহলে আমরা কিভাবে এখন বাকি অংশটা সমাধান করব। প্রথমে আমরা এখন মোট আয়টা নির্ণয় করলাম, কেমন। এই মোট আয়ের মধ্যে লক্ষ্য করো যে এই মোট আয়টা বের করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, নিট মুনাফার সাথে যে অননুমোদনযোগ্য খরচ সেটা আমরা যোগ করলাম, করার পরে এখানে আমরা যে নিট মুনাফার পরে আমরা এখানে যে আরেকটা নিট মুনাফার মতো বের করলাম, করার পরে অকারবারি জিনিসগুলো আমরা বাদ দেওয়ার পরে আমাদের ব্যবসা বের হলো কারবারি আয়। এখন আমি এই কারবারির সাথে আবার এই জিনিসগুলো, এই যেগুলা দেখো মোটাঙ্কিত করলাম, করার পরে আমরা মোটা নির্ণয় করলাম, কেমন। এবার আমরা ট্যাক্সটা কিভাবে নির্ণয় করব, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু
দেখো কিভাবে করব। তাহলে আমরা এখানে লিখব কর দায়। কেমন? এই কর দায়টা আমরা দুই ভাবে করব, লক্ষ্য করো। একটা হলো সাধারণ হারে, আর একটা হলো ন্যূনতম হারে। কেমন? এই ন্যূনতম হারে যেটা আমরা করব, এটাকে আমরা লিখব 165 165 163 5 ধারা, মানে ন্যূনতম করটা মূলত 163 5 ধারা এই মোতাবেক আমরা এটা সমাধান করব। কেমন? তো এখানে ন্যূনতম করের বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল করবা। তো দেখো আমার এখানে এই যে মোটায় কত আসছে, দেখো এখানে মোটায় আসছে, তাহলে মোট আয় 13,49,491। কেমন? এখান থেকে আমি বাদ দিব, বাদ ন্যূনতম কর, এগুলো আমি বাদ দিব। তাহলে ন্যূনতম করের মধ্যে দেখো এখানে আছে লভ্যাংশ, ব্যাংক সুদ, বাণিজ্যিক সিকিউরিটির সুদ। কেমন? তাহলে কত আছে? 52,212, 11,111, 23,158। ওকে, খেয়াল করো এখানে আমরা যে ন্যূনতম নিয়মিত হারে বের করব, এটাতে আমরা ভাড়া খাতের অংশটা আনবো না। কেমন? তাহলে আমাদের এখানে দেখো কত আসছে, আমরা এটা যোগ করি। 52,222 যোগ 11,111 যোগ 23,158। কেমন? তাহলে আসলো 86,491। দেখো 86,491, 491। তাহলে আসলো কত? বাদ যদি দিই আমরা 13,49,491। তাহলে আসছে 13 লক্ষ। দেখো আমরা আবার একটু সমাধানটা করি। এখানে আসছে 13,49,491, 86,491। ওকে, 13,49,491 মাইনাস 86,491। ওকে, তাহলে আমরা এখানে পেলাম 12,63,000। কেমন? এই টাকাটা আমরা এখন পেলাম। এবার দেখো এই গেল এটা। এবার আমরা এটার নির্ণয় করব। হ্যাঁ, এই দেখো তাহলে প্রথম 3,50,000 টাকার 0% শূন্য। ওকে, এরপরে আসো পরবর্তী 1 লক্ষ টাকার 5%, কত আসে? 5,000। ওকে, পরবর্তী 4 লক্ষ টাকার 10%, তাহলে কত আসবে? 40,000। তাহলে আমাদের 12,63,000 থেকে দেখো কত গেল? 5 লক্ষ, তাহলে 8,50,000। তার পরবর্তী ধাপ হলো 5 লক্ষ টাকা। কেমন? তার পরবর্তী ধাপটা 5 লক্ষ, কিন্তু আমার এখানে আছে কত? তাহলে 12,63,000 থেকে যদি 8 লক্ষ যায়, তাহলে 4,63,000, আরো 50,000 গেলে তাহলে আমাদের কত আসে? দেখো 4,13,000। তাহলে আমরা এখানে দিতে পারি 4,13,000 হলো 15%। কেমন? কত আসে দেখো? 4,13,000 হলো 15%, হলো 61,950। কেমন? তাহলে এখানে মোট আসলো কত? 1,06,950। তাহলে আমরা পেয়ে গেলাম কি? আবারও বলছি, সাধারণ হারে কর নির্ণয়ের ক্ষেত্রে
মনে রাখবা এখানে ন্যূনতম কর কাকে বলে, মানে সহজ ভাষায় যেটা বলি, যেগুলো আমরা মোটাঙ্কিত করি, যে এন্ট্রি গুলা, ওকে আমরা ন্যূনতম কর বলবো। এটা হলো 163 পাঁচ ধারা অনুসারে আমরা এটাকে করব। তো প্রশ্নটা হলো যে আমরা এখানে যেটা করলাম সেটা হলো যে এটা হলো সাধারণ হারে আমরা যখন করব তখন এখান থেকে ন্যূনতমটা বাদ দিয়ে তারপর আমরা এটা এখানে করব। এবার আসো আমরা ন্যূনতম হারে আমরা করব। প্রশ্নে মনে রাখবা, প্রশ্নে বিক্রয় যদি 1,50,00,000 টাকার বেশি হয় তাহলে আমরা কিভাবে করব দেখো। তাহলে এই হলো বিক্রয়, কেমন, এই হলো বিক্রয়, বিক্রয় দেওয়া আছে 1,25,00,000। প্রশ্নে দেখবা বিক্রয় 1,25,00,000 টাকা দেওয়া আছে। ওকে, তো বিক্রয় 1,25,00,000 টাকা দেওয়া আছে। এরপরে খেয়াল করো আর কি কি আছে প্রশ্নের মধ্যে। ন্যূনতমের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো দেখো লভ্যাংশ আছে এখানে, কেমন, এখানে আছে লভ্যাংশ। হ্যাঁ, লভ্যাংশ আছে। লভ্যাংশ হলো কত, 52,222। সরকারি সিকিউরিটির সুদ আছে, আমরা যেটা এখানে দেখিয়েছি 23,000, ওই যে দেখো এই যে 23,158, তাহলে 23,158। এরপরে আছে ব্যাংক সুদ, কেমন, ব্যাংক সুদ দেওয়া আছে হলো 11,111। এগুলো হলো যখন বিক্রয় থাকবে, লক্ষ্য করে এই দিকে খেয়াল করো, এটা বিক্রয়, যে বিক্রয় যখন প্রশ্নে বিক্রয় থাকবে, কেমন। এরপর আরেকটা আছে গৃহ সম্পত্তি, কেমন, তাহলে গৃহ সম্পত্তি আছে 1,65,000। ওকে, তাহলে এখানে মোট দেখো কত হয়, 27 লক্ষ। দেখো আমাদের বিক্রয়টা প্রশ্নে কত দেওয়া আছে, হ্যাঁ ভুল হয়েছে আমার, বিক্রয়টা 2,55,00,000 আছে, খেয়াল করে 2,55,00,000, তাহলে 2,55,00,000, তার মানে 50 লক্ষ টাকার বেশি হলেই আমরা এটা করব, কেমন। আচ্ছা, তাহলে আমরা এটা ইয়ে করি, টোটাল আসছে এখানে টোটাল 2 লক্ষ, দেখো 27 এ দেওয়া আছে 2,57,50,333 যোগ, কেমন, যোগ হলো 1358। তাহলে মোট হলো 2 কোটি। দেখো এই যে 2 সমান সমান, খেয়াল করো, 2,57,51,691। ওকে, এইটা 2,57,51,691 গুণন 1%। আমরা জানি যে ন্যূনতম কর হলো যে প্রশ্নে এই বিক্রয় যদি থাকে তাহলে তার মোট এই 63 দ্বারা ন্যূনতম করে যা আসবে মোট তার 1%। তাহলে তার 1% কত আসে, তার 1% হলো 2,57,000। লক্ষ্য করো 2,57,000, 2,57,000, হ্যাঁ, তাহলে 500, দেখো আমরা বের করি বড় অ্যামাউন্ট, গুণন 0.21, হ্যাঁ 2,57,516, কেমন, এটা আসছে। এইবার খেয়াল রাখ, এটা হলো ন্যূনতম কর যদি প্রশ্নে বিক্রয় থাকে, কেমন। এবার আসো ন্যূনতম করেরও আমরা একটা করব, তাহলে সেটা হলো, এটা কিন্তু পুরো অ্যামাউন্টের উপর, খেয়াল করো, এটা হলো পুরো অ্যামাউন্ট। যেমন এখানে প্রথম 3,50,000 টাকার 0%, ওকে, 0। পরবর্তী 1 লক্ষ টাকার
5%, ওকে, তাহলে 5,000, ওকে। পরবর্তী 4 লক্ষ টাকার 10% 40,000। আচ্ছা, পরবর্তী 5 লক্ষ টাকার পরবর্তীতে কত আছে দেখো, কারণ আমি এটা কিন্তু পুরো 13,49,000 টাকার উপরেই আমাকে নির্ণয় করতে হবে, কেমন, এটা হলো নিয়ম, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো, তাহলে এই পরবর্তী 5 লক্ষ আছে কিনা আমরা দেখতে হবে। তাহলে ধরো এখানে আছে এই যে 2 লক্ষ, এখানে গেল 13,49,000 উপর হবে, এটা হবে কত, এটা হবে এই যে, এটা হবে 13,49,000। তাহলে আমার এখানে গেল কত, 5 লক্ষ 8.5 লক্ষ। তাহলে 13,49,491 থেকে, হ্যাঁ, 13,49,491 থেকে আমরা বাদ দিব 8.5 লক্ষ, 8,50,000, ওকে, দিলে আসবে 4,99,000। এই যে এটা কিন্তু 5 লক্ষে আসে না, তাহলে 4,99,491, এটার উপর হবে কত, 15%, কেমন। তাহলে আসছে, সেটা আসে হলো দেখো 74,900, হ্যাঁ 74,900, সরি 7 লক্ষ 74,000, এখানে আসবে, হ্যাঁ 74,900, 74,923, কেমন, 923। আচ্ছা, ঠিক আছে, 74,923 যোগ, আমরা 45,000 যোগ করলে কত আসে, তাহলে 45,000 যোগ 74,923 আসে 1 লক্ষ, খেয়াল করো, হ্যাঁ 1,19,923, ওকে। এটাকে তাহলে আমরা বলবো সাধারণ হারে, আর এটা হলো ন্যূনতম। মনে রাখবা এখানে দুইটা অংশ আছে, কেমন, এই হলো একটা অংশ, আর এই হলো ন্যূনতম করের ন্যূনতম হারের, এটা হলো ধাপ, আর এটা হলো সাধারণ হারের ধাপ। এবার আমরা করব চূড়ান্ত কর দায়। তোমরা দেখবা বইয়ের সাথে এটার কোনো তফাৎ আছে কিনা, আমারটা আমি যেভাবে করে দিচ্ছি এটা কিছুটা তুলনামূলক সহজ আছে, কেমন। তাহলে এটা হলো, প্রথম হলো সাধারণ হারে কর, আসলো কত, 1,06,950, ওকে। এখানে হলো ন্যূনতম কর, ন্যূনতম হারে কর 1,19,923। আমরা এই দুইটার মধ্যে বড়টি, কেমন, বড়টি নিব। তাহলে বড়টি আমরা যদি নেই, বড়টি নিলে আমরা কোনটা নিব, 1,19,923, লক্ষ্য করো। অর্থাৎ বইয়ের মধ্যে তারা সাধারণ হারটা ন্যূনতম থেকে বাদ দিয়ে তারপরে অ্যামাউন্টটা বসায়। তো আমি একটু অন্যভাবে তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা দেখো এটা যদি তোমাদের সহজ লাগে তাহলে তোমরা এটাকে তুমি ফলো করবে, কেমন। তাহলে এটা হলো সাধারণ হারে। সাধারণ হারে হলো সেটা নরমালি আমরা এই সাধারণ হার বলতে বোঝানো হয়েছে যে এখান থেকে ন্যূনতম করটা বাদ দিয়ে বাকি অ্যামাউন্ট হলো সাধারণ হারে, কেমন। আর ন্যূনতম এই হারে যেটা, সেটা হলো এইটার থেকে এইটা বাদ দেয় না, এটা পুরো টাকাটা তুমি এখানে যোগ করলে দেখবা প্রায় 13 লক্ষ। এখানে দেখো 8.5 লক্ষ আর 4 লক্ষ 12 লক্ষ আর 13 লক্ষ কত, 49,491, কেমন। তাহলে এইটা হলো ন্যূনতম। তো এটার মধ্যে যেটা বড় সেটা। এবার আসো আরেকটা জিনিস আছে, এই যে 163 5 ধারা অনুযায়ী ন্যূনতম, দেখো ন্যূনতম কর কত আছে, এই যে দেখো 2 লক্ষ, খেয়াল করো, 2,57,516, লক্ষ্য করো, মানে এই দুইটার মধ্যে, এটার এবং এইটার মধ্যে, এই দুইটার মধ্যে আমি বড়টা নিলাম, এই যে এই দুইটার মধ্যে আমি বড়টি নিলাম, কেমন, বের করলাম। আবার
এই যে ন্যূনতম করটা, এই যে বিক্রয় যদি 50 লক্ষের বেশি হয়, এটার মধ্যে আমি এই 2,57,000 টাকা ন্যূনতম কর, যেটা আয়কর আইনের 163 5 ধারায় যেটা দেওয়া আছে, সেখানে বলা আছে যদি 50 লক্ষ টাকার বেশি হয় তাহলে 1% ন্যূনতম কর ধার্য করতে হবে। এখন এই সাধারণ, এই যে দেখো সাধারণ এবং ন্যূনতম, হ্যাঁ, এই দুইটার মাঝখানে যেটা আছে, এই দুইটার বড়টা আমি নিলাম, এবং আবার এইটার সাথে আমার এই ন্যূনতম এই যে ধারা 163 5 ধারা মোতাবেক যেটা, এইটার আবার আমি বড়টি নিব। কেমন? এইটার আবার বড়টি, ওকে, এইটার বড়টি, যেমন এই যে দেখো এইটার বড়টি, তাহলে আমি এটার বড়টি নিলাম। বড়টি কত? 2,57,516। এবার আসো, এই যে আমি আমি আমার যে অঙ্কটার মধ্যে এখানে কিন্তু মোটাঙ্কিত ছিল না, আমি মোটাঙ্কিত তৈরি করছি করে, অর্থাৎ আমি ট্যাক্স গুলা, এই যে মোটাঙ্কিতটা আমি কেন করলাম, এই মোটাঙ্কিতটা আমি করলাম কারণ এই টাকাটা হলো আমি গভর্নমেন্টকে এই 10%, 10%, 5% আমি ট্যাক্স গভর্নমেন্টকে, এটা 10, সরি এটা 10 হবে, 0.90, এটা 0.90 হবে, 0.90 দেখো, হ্যাঁ, এটা, এই যে দেখো, তাহলে আমি অলরেডি 10% বিভিন্ন জায়গায় দিয়ে আসছি। এখন গভর্নমেন্টকে যখন আমি, অথরিটিকে যখন আমি ট্যাক্স দিতে যাব, তখন আমি দেখাবো যে আমার মোট টাকা কত, এটা হলো আমার মোট, আমি ইনকাম করছি এই টাকাটা, কেমন, কিন্তু আমার থেকে কেটে রেখে দিচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমার এই টাকাটা বাদ যাবে, বাদ যাই, এই টাকাটা আমি পুরো টাকাটা দেখাবো। এখন আমি তো অলরেডি কম টাকা গ্রহণ করেছি, তো আমি তো এখানে ফুল দেখাইছি না, যেই জন্য আমি এখানে আসি, আমাকে উৎস করটা বাদ দিতে হবে। তাহলে আমি এখান থেকে বাদ দিব, বাদ উৎস কর। তাহলে 1 নম্বরে হলো লভ্যাংশ। দেখো লভ্যাংশ উৎস কর হলো কত, দেখো দেওয়া আছে, এটার সাথে এটার যে পার্থক্যটা, এইটা হলেই বেড়ে যাবে। তাহলে কত আসে দেখো 52, তাহলে 5,222। কেমন? উৎস কর হলো, তাহলে লভ্যাংশের উৎস কর হলো এই যে, তাহলে 5,000, এই 5,200, এই যেখানে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব 5,222। এরপরে 2 নম্বরে ব্যাংক সুদ, ব্যাংক সুদ কত আছে? 1,111। 3 নম্বরে আছে কি দেখো, বাণিজ্যিক সিকিউরিটির সুদ কত আছে? এখানে আমরা দেওয়া আছে 1,300। এই যে বাণিজ্যিক সিকিউরিটি হলো আমাদের এখানে দেখো 22,000 এবং 23,000, তাহলে কত? 1,000। তাহলে এটা হলো যে 1,158, হ্যাঁ, 1,158, এগুলা বাদ যাবে। তাহলে আমরা বাদ দিয়ে দেখি আমাদের প্রদেয় কর কত, এটা হবে প্রদেয় কর, ওকে। তাহলে আমরা বাদ দিয়ে দেখি কত হয়, লক্ষ্য করো, তাহলে 2,57,000, 2,57,500, 2,57,516, কেমন? এটা হবে 516, এই যে 516 বিয়োগ 5,222, এটা হবে এই যে এটা 1,100 বিয়োগ 1,158, ওকে। তাহলে আসবে, হ্যাঁ দেখো, তাহলে 2 লক্ষ, এই যে 2,50,025, এই হলো প্রদেয় কর। কেমন? তো তোমরা লক্ষ্য করো, এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো, এখানে হয়তো তোমরা বুঝতে অসুবিধা, তোমরা একটু, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ওইটা অংশটা, যখন আমরা মোটাই নির্ণয় করব, করার পরে আমরা সাধারণ এবং ন্যূনতম হারে কর নির্ধারণ করব। সাধারণ হারে আমরা যখন কর নির্ধারণ করব, তখন আমরা এখানে দেখব যে মোট, এখানে দেখো 13,49,000, এই 13,49,000 থেকে আমরা ন্যূনতমটা বাদ দিয়ে দিব। কেমন? এই ন্যূনতমটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো ন্যূনতমটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, দিলে যে টাকাটা আসবে, এটা দিয়ে আমি যেহেতু এটা অংশীদারি ব্যক্তিক না, তো ব্যক্তি হলে এখানে কর ধাপ নির্ণয় করতে হবে। তো এটা কত টাকার কর ধাপ? এটা হলো 12,63,000 টাকার উপরে এটা কর ধাপ। কেমন? আর এই গেল এটা। আবার ন্যূনতম, যেহেতু বিক্রয় 50 লক্ষ টাকার বেশি, বিক্রয় যেহেতু 50 লক্ষ টাকার বেশি, তাহলে আমরা
এই 163(5) ধারায় ন্যূনতম কর নির্ণয় করব, তা হলো বিক্রয়ের সাথে সবগুলা এই অকারবারি যোগ হয়ে এগুলো মোটাঙ্কিতটা দিয়ে এটার উপর 1%, এটা 63(5) ধারা এটা বলা আছে 1%, এটা হলো আলাদা একটা অংশ। কেমন? এরপরে আবার ন্যূনতম করের আওতায় আমি কর দায় নির্ণয় করব, এটা হলো তাহলে মোট কত টাকার উপরে, এটা হলো এই অংশটা হলো মোট 13,49,000। তাহলে পার্থক্যটা কি? সাধারণ হারে হলো এটা বাদ গিয়ে 12,63,000 উপরে হবে, আর ন্যূনতম হলো পুরো টাকাটার উপরেই হবে হলো। এরপরে আমরা এই কর দায়ের পরে চূড়ান্ত কর দায় যখন আসবো, তখন আমরা এখানে সাধারণ হারে যে করটা, সাধারণ হারের কর এবং ন্যূনতম হারের কর, এই দুইটা করের আমরা এখানে লিখব। তাহলে সাধারণ হার 1,06,950, ন্যূনতম হলো 1,19,923। এই দুইটার মধ্যে আমরা বড়টিকে নিব, এটার উপরে বেশি কর আসবে, তাই গেল। এরপরে এইটার সাথে এই দুইটার যে পার্থক্যটা, এটার সাথে এখানে দেখো আছে 163(5) ধারা অনুযায়ী যে 2,57,516 আমরা এই দুইটার আবার পার্থক্য হবে। পার্থক্যের মধ্যে যেটা বড় এটার উপরে আমরা কর নির্ধারণ করব। কেমন? এরপরে এখানে যে আমরা যে মোটাঙ্কিত করেছিলাম এই অ্যামাউন্ট গুলা, উৎস কর গুলো এখান থেকে বাদ যাবে। বাদ গেলে এই যে 5,222, 1,111, 1,158 এগুলা বাদ গেলে 2,50,025 টাকা আসবে। এটা হবে প্রদেয় কর। তাহলে আমরা কি বুঝলাম? চূড়ান্ত চূড়ান্ত প্রদেয় কর হলো 2,50,025 টাকা। ওকে, আশা করি সবাই ভিডিওটা ভালো করে দেখবা। যদি না বুঝো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কোন জায়গাটা বুঝোনি, পরবর্তীতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।